সারা পৃথিবী বলছে মাছ মাংস ডিম দুধ ঘি ছানা মাখন খেতে হবে, রান্না করে খেতে হবে। চারদিকে ফুড ব্লগ যেভাবে আমরা দেখতে পাচ্ছি, খাবারের সম্ভার যেভাবে দেখতে পাচ্ছি, যেখানেই যাবো সিঙ্গাড়া পিজা বার্গার চারিদিকে, তাহলে সেখানে কোথাও হেলথ, একটা হাতি তার বাচ্চার জন্মদিন পালন করে কিন্তু এক কাঁদি কলা দিয়ে, কিন্তু একটা মানুষ তার বাচ্চার জন্মদিন পালন করে লটস অফ কেমিক্যাল দিয়ে। সেখানে পিজা আছে, সেখানে বার্গার আছে, সেখানে কেকস আছে, সেখানে পেস্ট্রি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, চকলেট আছে, এগুলো সবই কিন্তু হেলথের জন্য পারফেক্ট নয়। ওই বাচ্চাটা ঠিক 1 মাস পরে জ্বরে পড়বে, আর বাবা মারা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলবে আমার ছেলেটার জ্বর হয়েছে। কেন জ্বর? মানে এটা তো আপনি বাচ্চাদের হাতে দেখবেন পটেটো চিপসের প্যাকেট, সে যদি একটা আপেল খেত সুস্থ থাকতে পারতো, কিন্তু 1 প্যাকেট পটেটো চিপস খেয়ে তার পেট ভরলো না, কিন্তু ক্যালোরি হয়ে গেল প্রচুর। তার ফলে কোলেস্টেরল, তার ফলে আস্তে আস্তে ওর হার্ট, ওর লাংস, ওর শরীরের কি বলে ব্লাড রিলেটেড প্রবলেম, তার সঙ্গে অ্যালার্জি রিলেটেড প্রবলেম, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। এর জন্য আমরা শ্বাসকষ্টের জন্য আলাদা ডাক্তারের কাছে যাচ্ছি, হার্টের জন্য আলাদা ডাক্তারের কাছে, কিংবা স্কিন ডিজিজের জন্য আলাদা ডাক্তারের কাছে যাচ্ছি। তাতে কি হচ্ছে, ওর শরীরের ছিল প্রবলেমটা অন্য, ওষুধ দেওয়া হচ্ছে আরেকটা। এর ফলে কি হচ্ছে, ওর একটা 3 নম্বর প্রবলেম চালু হয়ে যাবে কদিন পরে। তাহলে এই যে বিভ্রাট একটা সারা পৃথিবীময় চলছে, সেখান থেকে যদি আমাকে বেঁচে থাকতে হয়, সুস্থ থাকতে হয়, ওষুধ ছাড়া যদি আমি জীবনকে সুস্থ রাখতে চাই, তাহলে কিন্তু বাঁচা মানে কাঁচা বইটা পড়তে হবে। নমস্কার এবং সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে, যার নামের সঙ্গে আপনারা পরিচিত, যেই অনুষ্ঠানের সঙ্গে আপনারা পরিচিত, বাঁচা মানে কাঁচা। বলাই বাহুল্য যে নামটির মধ্যেই এই অনুষ্ঠান যে কতটা ব্যতিক্রমী তার প্রমাণ পাওয়া যাচ্ছে। বাঁচা মানে কাঁচা শুধু আমাদের অনুষ্ঠান নয়, সেটা একটা বইও বটে। এবং সেই বই যিনি লিখেছেন আরও অনেক বই, কিন্তু সাম্প্রতিককালে তার সব থেকে বলা যেতে পারে বেস্ট সেলিং সদ্য প্রকাশিত বই হচ্ছে বাঁচা মানে কাঁচা। আর সেই বিখ্যাত লেখকের নাম ডক্টর সমীর কুমার ধারা। সমীর বাবুরকে সবাই জানে, সবাই মানে কি, শুধু আমাদের এই পশ্চিমবাংলার লোক বা আমাদের দেশের লোক তা নয়, সারা পৃথিবীর লোকই তাকে সম্মান করে একজন পুষ্টিবিদ হিসেবে, একজন পুষ্টি বিজ্ঞানী হিসেবে। এবং এই যে খাদ্য বিজ্ঞান নিয়ে তার নিবিড় চর্চা, এর জন্যে তিনি দেশে বিদেশে অবশ্যই তাকে সম্মান জানানো হয়েছে, পেয়েছেন প্রচুর পুরস্কার। সেই পুরস্কারের তালিকা যদি আমি পাঠ করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে। তবে জেনে রাখুন যে জার্মানির থেকেও যেমন পুরস্কার পেয়েছেন, বিআইডি পুরস্কার, আমাদের টাইমস অফ ইন্ডিয়া পুরস্কার পেয়েছেন, লিমকা বুক অফ রেকর্ডসের পুরস্কার মানে সম্মানিত হয়েছেন সেখানে। আর সেই সঙ্গে ইন্দিরা গান্ধী সম্ভাবনা পুরস্কার, রাজীব গান্ধী নামাঙ্কিত পুরস্কার, এরকম প্রচুর পুরস্কার পেয়েছেন। কিন্তু সব থেকে বড় পুরস্কারটা কিন্তু আমরা পাই তার বইটি পড়ে, বাঁচা মানে কাঁচা। হ্যাঁ, নামটি খুব সহজভাবে যে কথাটি আমাদের বোঝাতে চাইছে, যে আমাদের খাবারের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা এতদিন আমরা যেটা মেনে এসেছি, রান্না করা, প্রচুর পাক করা খাবার, মশলা দিয়ে, তেল দিয়ে, সুসিদ্ধ, মানে বলা যেতে পারে সেটাকে সুস্বাদু, সবসময় আমরা জিভের কথা ভেবেছি, কিন্তু আমাদের স্বাস্থ্যের কথা বোধহয় ভাবিনি। তো এই যে বাঁচা মানে কাঁচা, এই বইটি আমি পড়েছি, কেননা আমার সৌভাগ্য হয়েছে এই বইটি পড়ার। আমার কাছে ডক্টর ধারাই এই বইটি আমাকে দিয়েছেন। তো আপনারা তো বইটি অবশ্যই পড়বেন, কিন্তু কেন পড়বেন এই প্রশ্ন নিশ্চয়ই থাকতে পারে আমাদের দর্শকদের মধ্যে। বাঁচা মানে কাঁচা অর্থাৎ কিনা বেঁচে থাকার একটা বলা যেতে পারে বিজ্ঞানসম্মত পদ্ধতির কথা আপনি বলছেন। আমরা এই বইতে বেসিক্যালি সেটাই ডিসকাস করেছি। কারণটা কি দেখুন, আমরা যারা আজকে, আমার বয়স এখন 50, তো আমার মতো যারা আমার সামনে যারা দর্শক বা শ্রোতা যারা বসে আছেন, তাদের বাড়িতে স্ত্রী আছে, মা আছে, বাবা আছে, সন্তানরা আছে, একেবারে মানে জীবনের মধ্যস্থলে তারা, এবং তাদের বাড়িতেও গ্যাস অ্যাসিডিটি যেমন আছে, তেমন আবার কারোর হার্টের প্রবলেম, কারোর কিডনি প্রবলেম, বা কারোর ডায়াবেটিক, ব্লাড প্রেশার, ক্যান্সার, আলসার, এরকম ধরনের। কেউ চেন্নাইতে দৌড়ে যাচ্ছে, কেউ বড় বড় হসপিটালে যাচ্ছে, নার্সিংহোমে যাচ্ছে। সুতরাং আমিও সেই ফ্যামিলিরই একজন।
আমিও এরকম, আমারও ডায়াবেটিক, আমার ফ্যামিলিতেও বিভিন্ন রকম ধরনের প্রবলেম। তো সেই সমস্ত জিনিস নিয়ে যখন আমি চর্চা করা শুরু করেছি, তখন দেখেছি যে ওষুধ খেলে জিনিসটা চাপা থাকছে, ওষুধ যেই আমি বন্ধ করছি সেটা আবার বেড়ে যাচ্ছে। নিশ্চয়ই, এটা একটা ব্যাপার। আর দুই কি, এবং কিছু ওষুধ সারা জীবনে বন্ধ করা যাবে না। আর একটা ব্যাপার কি, ওষুধটা আমি শুরু করেছিলাম একটা, কিন্তু এখন সেটা 2, 3, 4, 10টা হয়ে গেছে। তার মানে কোথাও না কোথাও আমরা একটা ঢিল ছোড়া ট্রিটমেন্টের মধ্যে ঢুকে আছি, যে লেগে গেলে যদি ঠিক হয়ে যায় আর না লাগলে ঠিক হবে না। তো সেই জায়গাটা যখন খোঁজার চেষ্টা করেছি অ্যাজ এ নিউট্রিশনিস্ট, তখন দেখতে পেয়েছি যে আমরা ভুল করছি, কোথায় করছি, কেন আমাদের এই ডায়াবেটিক হবে, কেন আমাদের আলসার হবে, কেন আমাদের ক্যান্সার হবে। সেখানে খুঁজতে গিয়ে দেখা গেছে যে আমাদের জীবন ধারণ করার জন্য প্রকৃতি আমাদেরকে সব কিছু দিয়েছে। এবার প্রকৃতি যখন আমাদেরকে দিয়েছে, জল দিয়েছে, বাতাস দিয়েছে, সূর্যের রোদ দিয়েছে, তার সঙ্গে খাওয়া দাওয়া দিয়েছে, কিন্তু আমরা ভুল করছি একটা জায়গায়, খাওয়া দাওয়া। আমরা খাওয়া দাওয়াটাকে কি করেছি, প্রকৃতির এই যে 84 লক্ষ জনি যাকে বলছি আমরা, তারা যেভাবে খাবার দাবার খায়, তারা যেভাবে জীবনযাপন করে, সেইভাবে কিন্তু আমরা জীবনযাপন করছি না। আমরা হয়তো গাড়ি বানিয়েছি, ফ্যান বানিয়েছি, মোবাইল ফোন বানিয়েছি, চশমা বানিয়েছি, রাস্তাঘাট তৈরি করেছি, কিন্তু সেই বিপ্লবের সঙ্গে সঙ্গে আমরা যে বিপ্লবটাকে ভুল করে ফেলেছি, খাদ্য বিপ্লব। তাহলে খাদ্যটাকে যদি আমরা অ্যাজ ইট ইজ রেখে আমরা আমাদের শরীরকে দিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের শারীরবৃত্তীয় এই প্রবলেমগুলো হতো না। তার মানে আজকের দিনে দাঁড়িয়ে যত রোগ আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা লাইফস্টাইল বিমারি বলছি, সেগুলো কিন্তু সব কিছু খাদ্য বিভ্রাট। মানে খাদ্যকে বিকৃত করে, খোদার ওপরে খবরদারি করে, যে তেল দিয়ে, মশলা দিয়ে, নুন দিয়ে, চিনি দিয়ে তাকে পুড়িয়ে, আমি যদি একটা মোবাইলকে কড়াই রাখি, সঙ্গে সঙ্গে আপনি বলবেন এই মোবাইলটা তো পুড়ে যাবে, এবার আপনি নষ্ট হয়ে যাবে, বলবেন এটা তো স্যারের মোবাইল পুড়ছে, আমার কি। কিন্তু যদি আপনার মোবাইল আমি রাখি, আপনি তো আগে ছো মেরে নিয়ে নেবেন। কিন্তু যখন এখানে পটল থাকবে কড়াইতে, বা এখানে একটা ফুলকপি থাকবে, তখন বলছে এটা ভাজা হচ্ছে। তাহলে মোবাইলের জন্য পুড়ে যাচ্ছে, কিন্তু ফুলকপির জন্য, পটলের জন্য আমাদের সংজ্ঞা কি, ডেফিনিশন, যেটা ভাজা হচ্ছে। তার মানে সেটাও যে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জিনিসটা খাদ্যগুণটা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাহলে আমি খেলাম কি? তাহলে আমি কিছুই খাচ্ছি না। তাহলে এই যে খাদ্য বিভ্রাট, এই খাদ্য বিভ্রাট থেকে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকের প্রবলেম, এবং সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে রোগ ছড়িয়ে যাচ্ছে। এবার সেটা সায়েন্স কি, বেসিক্যালি আমাদের খাবার আমাদের শরীরের শক্তি বা এনার্জি বা আমাদের শরীরের ফুয়েল বলতে পারি। এবার সেই খাবার কোনটা, যেটা কিনা প্রকৃতি আমাকে দিয়েছে। যেমন একটা টমেটো আমি খেলে শরীর তাকে চেনে, শরীর তাকে ডাইজেস্ট করে নেবে, তাহলে সেই ডাইজেশন পরে হজম হয়ে বাইরে বেরিয়ে যাবে। কিন্তু সেই টমেটোকে যখন আমি চাটনি করে খাচ্ছি, তখন কিন্তু শরীর তাকে চেনে না। তার ফলে সেটা কিন্তু একটা খাদ্য বিভ্রাট আমাদের শরীরে হয়ে গেল। আর এই যে বিভ্রাটটা হলো, আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকের ভেতরে প্রচুর মাইক্রোবস, মানে জীবাণু থাকে, তারা ওই খাবারটাকে কি করে, ডাইজেশন করার জন্য তারা সহযোগিতা করে। এবারে সেই খাবারটাকে সে হজম করতে পারে। যেমন আমরা দুধ থেকে দই বানাই, তাহলে তার জন্য আমরা কি করি, একটু সাজা বা একটু ব্যাকটেরিয়া দিই, যেটা কিনা দুধটাকে দই করতে সহযোগিতা করে। ঠিক তেমনি আমাদের টমেটো আমরা খাওয়ার পরে এই যে মাইক্রোবস গুলো আছে, তারা ওটাকে খেয়ে একটা রস বা নিউট্রিশন তৈরি করে। এইটা যখন শরীর পায়, তখন শরীর হৃষ্টপুষ্ট, শরীর শক্তিশালী, শরীরের মধ্যে কাজ করার ক্ষমতা তৈরি হয়। কিন্তু যখন ওটা পায় না, তখন তাহলে যে ব্যাকটেরিয়া গুলো ছিল, তাদের তাহলে কোনো কাজ নেই, তারা চুপচাপ বসে আছে। এই মাইক্রোবগুলো ভালো ব্যাকটেরিয়া, সহকারী ব্যাকটেরিয়া, আর যেই পড়ে আছে, তখন খাবারটা যে হজম হচ্ছে না, তার ফলে ওটা একটা বিষক্রিয়া তৈরি হচ্ছে, এবং ব্যাড ব্যাকটেরিয়া বাড়ছে। এই ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে আস্তে আস্তে 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর, আস্তে আস্তে কি করে, এরা ব্লাডের মধ্যে ঢুকে পড়ে, সেটা কিডনিতে চলে যায়, সেটা হার্টে চলে যায়, সেটা আমাদের ইনসুলিন হরমোন গ্ল্যান্ডে চলে যায়। যেখানে যেখানে যাবে, সেখানে গিয়ে তারা কি করবে, আমাদের শরীরের বাধা সৃষ্টি করবে। আর শরীরের যে ইমিউনিটি সিস্টেম, তখন তাকে বাধা দেবে, লড়াই হবে। এই যে বাধা দেওয়াটাকে বলছি ইনফ্ল্যামেশন, সোয়েলিং, মানে প্রদাহ। এই প্রদাহর জন্য যখন আমার হরমোন গ্ল্যান্ড বন্ধ হয়ে যাবে, তার কারণে কিন্তু ডায়াবেটিক। কিন্তু আমরা ডায়াবেটিক সম্বন্ধে জানি, ডায়াবেটিক মানে হচ্ছে হিউজ কার্বোহাইড্রেট। কিন্তু হিউজ কার্বোহাইড্রেট সেটা হয়তো একটা পোর্শন, কিন্তু মেজর যে জায়গাটা, সেটা হচ্ছে আমার বদহজম। তার মানে আমি যদি প্রকৃতির কাঁচা খাবার খেতে পারি, তাহলে আমাকে হজম নিয়ে কোনদিন ভাবতে হবে না, তাহলে আমাকে ক্যান্সার নিয়েও ভাবতে হচ্ছে না, ডায়াবেটিক নিয়ে ভাবতে হচ্ছে না, আমাকে অন্যান্য গ্যাস অ্যাসিডিটি নিয়ে প্রবলেম ভাবতে হচ্ছে না। তাহলে আমি একটা ডায়াবেটিকের কথা ভাবছি, কখনো ক্যান্সারের কথা ভাবছি, কখনো আর্থারাইটিসের কথা ভাবছি, এটা খেলে আর্থারাইটিস কমবে, এটা খেলে নিম পাতা খেলে এটা হবে, তুলসী পাতা খেলে এটা হবে, রসুন খেলে এটা হবে।
এসব ভাবারই দরকার নেই। আমি সহজ মানুষ, সাধারণভাবে বুঝতে চাই যে আমি কি খেলে কেমন করে চললে আমার জীবনটা ভালো থাকবে। দ্যাট ইজ বাঁচা মানে কাঁচা। বাঁচা মানে কাঁচা। এবং আরেকটা কথা উনি বলেছেন যে রান্না মানে কান্না। হ্যাঁ, তো এই রান্না মানে কান্না যখন আপনি বলছেন, মানে অনেক সময় ডাক্তাররা কি বলে জানেন তো, যে ঠিক আছে রান্না মানে খাবেন কিন্তু হালকা রান্না করবেন, অর্থাৎ কিনা তেল কম দেবেন, মশলা কম দেবেন, কিন্তু তবু সেটাও তো রান্না। একদম একদম। আমি যে জায়গাটাতে আলোচনা করার চেষ্টা করেছি, যারা সুস্থ মানুষ তারা হয়তো একটু আধটু ভুলভ্রান্তি করে চলেছে, কিন্তু যে লোকটা অসুস্থ, যার ডায়াবেটিক, যার ক্যান্সার, যার আলসার, যার বাড়িতে ছোট ছোট বাচ্চাদের শারীরবৃত্তীয় প্রবলেম, তাদের ক্ষেত্রে বাঁচা মানে কাঁচা এই ফর্মুলা কাজ করছে। যার সেকেন্ড ফর্মুলা হচ্ছে রান্না ইকুয়াল টু আওয়ার কান্না। কেন? কারণ রান্না করা মানেই সেই খাবারটাকে আমরা যে ফরম্যাটে ছিল সেই ফরম্যাটটাকে নষ্ট করে ফেলছি। তার ফলে ও যখন আমার শরীরে যাবে তখন আমার ডাইজেশন সিস্টেম যে পুষ্টি, যে নিউট্রিশন খুঁজবে সেটা পাবে না। এবারে পেট যে বানিয়েছে সে কি? প্রকৃতি। আর পেটের মাপে যে খাবার বানিয়েছে সেও কি? প্রকৃতি। তাহলে আমি যদি আমার পেটের ভেতরে একটা আপেল, দুটো আপেল, চারটে আপেল খেয়ে নিই, পেটটা ভরে যাবে। তাতে আমার শরীরে দেখা যাবে ক্যালোরি এলো হয়তো 300 ক্যালোরি বা 400 ক্যালোরি। কিন্তু আমি যদি ওই জায়গায় পিজা, বার্গার, পেস্ট্রি বা এই ধরনের প্রসেস ফুড খেয়ে ফেলি, তাহলে দেখা যাবে আমি খেলাম খুব অল্প, কিন্তু আমার ক্যালোরি হয়ে গেল 2000 বা 1500। আর এই হিউজ অফ ক্যালোরি আমাদের শরীরে কি করছে? আমাদের শরীরের লিভারকে ফ্যাটে রূপান্তরিত করে ফ্যাটি লিভার করে দিচ্ছে। দ্যাট ইজ কল্ড মেটাবলিক সিনড্রোম। তাহলে সমস্যাটা কি হচ্ছে? আমার পেট সেই খাবারটাকে হজম করতে পারে, সেই খাবারটাকে মেজার করতে পারে বা মাপতে পারে, যেটা কিনা প্রকৃতি তাকে দিয়েছে। একদম। কিন্তু প্রকৃতির খাবার যদি আমি না খেয়ে মানুষের তৈরি করা খাবার, ম্যানমেড খাবার আমি খেতে থাকি, তাতে কি হবে? যেমন আমি প্রায় বলি, একটা আলু যদি কাঁচা আলু খাওয়া যায়, তাহলে দেখবেন সেই কাঁচা আলু আমাদের শরীরে গেলে 100 ক্যালোরি প্রোভাইড করছে। কিন্তু সেই আলুটাকে যে আমি ভেজে ফেলবো, ওটা 6 ফোল্ড হয়ে যাবে, তার মানে 600 ক্যালোরি হয়ে গেল। এবার আমাদের যে মেটাবলিক সিনড্রোম বা আমাদের যে শরীরের যে কোলেস্টেরল বা ফ্যাটি লিভার, সেটা কি? হাই ক্যালোরি খাবার জন্য। মানে এটা তো আপনি বাচ্চাদের হাতে দেখবেন পটেটো চিপসের প্যাকেট, মানে আপনি যে কোনো জায়গায় যান দেখবেন বাচ্চাকে ঠান্ডা রাখার জন্য মা বাবা একটা পটেটো চিপসের প্যাকেট, কিন্তু সেখানে কিন্তু সেটা জানছে না। তার কারণ সে যে খাবারটা খাচ্ছে তার যে পেটের যে মাপ, সে যদি একটা আপেল খেত সুস্থ থাকতে পারতো, কিন্তু এক প্যাকেট পটেটো চিপস খেয়ে তার পেট ভরলো না, কিন্তু ক্যালোরি হয়ে গেল প্রচুর। তার ফলে কোলেস্টেরল, তার ফলে আস্তে আস্তে ওর হার্ট, ওর লাংস, ওর শরীরের কি বলে ব্লাড রিলেটেড প্রবলেম, তার সঙ্গে অ্যালার্জি রিলেটেড প্রবলেম, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। এর জন্য আমরা শ্বাসকষ্টের জন্য আলাদা ডাক্তারের কাছে যাচ্ছি, হার্টের জন্য আলাদা ডাক্তারের কাছে, কিংবা স্কিন ডিজিজের জন্য আলাদা ডাক্তারের কাছে যাচ্ছি। তাতে কি হচ্ছে? ওর শরীরে ছিল প্রবলেমটা অন্য, ওষুধ দেওয়া হচ্ছে আরেকটা। এর ফলে কি হচ্ছে? ওর একটা 3 নম্বর প্রবলেম চালু হয়ে যাবে কদিন পরে, সেই প্রবলেমটা নিয়ে আবার একটা ডাক্তার, আবার একটা কিছু করতে হবে। তাহলে এই যে বিভ্রাট একটা সারা পৃথিবীময় চলছে, সেখান থেকে যদি আমাকে বেঁচে থাকতে হয়, সুস্থ থাকতে হয়, ওষুধ ছাড়া যদি আমি জীবনকে সুস্থ রাখতে চাই, তাহলে কিন্তু বাঁচা মানে কাঁচা বইটা পড়তে হবে। এবং এই বইটা পড়ে যেটা আমরা বুঝতে পারছি, যেটা বোঝা খুব জরুরি, সেটা হচ্ছে যে মানুষের ভালো থাকা নির্ভর করছে কিন্তু তার পাকযন্ত্রের উপর। অর্থাৎ কিনা আমি কি খাচ্ছি, সেটাকে কিভাবে ডাইজেশন হচ্ছে, কতটা ডাইজেশন হচ্ছে, কতটা নষ্ট হচ্ছে, কতটা পচে গিয়ে বিষক্রিয়া হচ্ছে, কতটা শরীর নিতে পারছে, এই ব্যাপারগুলো জানাটা খুব প্রয়োজন। এমন নয় যে এগুলো মানে উনি যেভাবে বইটি লিখেছেন তাতে আমার তো মনে হয়, আমরা দেখুন, আমরা ডাক্তার নই, আমরা খাদ্য বিজ্ঞানীও নই, আমাদের হয়তো এই যে খাদ্য বিজ্ঞান, এই সায়েন্সটার সঙ্গে খুব পরিচিতি নেই, কিন্তু তবুও এই বইটা পড়লে এটার মধ্যে না একটা ভীষণ ফ্লো আছে, এই বইটার মধ্যে একটা ভীষণ সহজ বোঝানোর একটা ক্ষমতা রয়েছে, যে কারণে এটা পড়লে খুব যেগুলো গূঢ় সায়েন্সের কথা, বিজ্ঞানের কথা, সেটা খুব সহজভাবে বোঝা যায়। যেমন আপনি বলেছেন একটা মানে অসাধারণ কথা, এটা আমাদের সকলের জানা উচিত, কিন্তু আমরা কজনই বা জানি, যে আমাদের শরীরের, আমাদের দেহের নিয়ন্ত্রণ এবং বিশেষ করে আমাদের পাক প্রণালী যেটা, সেখানে নিয়ন্ত্রণের জায়গা সিংহভাগ দখল করে রেখেছে কারা? না, জীবাণুরা। হ্যাঁ, আচ্ছা, এইটা যে আপনি বলেছেন, তার মানে বলা যেতে পারে যে আমাদের চেষ্টা করা উচিত, মানে এই বইটা পড়ে আপনারা জানতে পারবেন কিভাবে আমরা এগুলো করতে পারি। বেসিক্যালি আমি যেটা বলি যে
আমাদের যে জীবন এই শব্দটা আমরা ইউজ করি বা ব্যবহার করি, এটা এসেছে জীবাণু থেকে। কারণ জীবাণুরা না থাকলে আমাদের জীবন সম্ভব নয়। তাহলে আমাকে যে করে হোক বাবা বাছা করে জীবাণুকে বাঁচিয়ে রাখতে হবে। এবার জীবাণুরা বেঁচে থাকবে কিসে? জীবাণুদের খাবারে। জীবাণুদের খাবার হচ্ছে ছোবড়া, মানে ফাইবার। তো এই যে জীবাণু, যে মাইক্রোবস, তাদেরকে আমরা বলতে পারি প্রোবায়োটিক। এই প্রোবায়োটিকদের যে আহার ছোবড়া, দ্যাট ইজ কল্ড প্রিবায়োটিক। এই প্রিবায়োটিক আর প্রোবায়োটিক মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে পোস্টবায়োটিক। এই পোস্টবায়োটিকটা হচ্ছে বেসিক্যালি আমাদের নিউট্রিশন। এটাকে বলছে শর্ট চেন অফ ফ্যাটি অ্যাসিড। এই জিনিসটা শরীর পেলে খুশি, আর এই জিনিসটা শরীর যদি না পায় তাহলে অখুশি। এবং এই জন্য আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকের ভেতরে প্রায় 70% ইমিউনিটি সেল তার অবস্থান করে। কারণ এটাই হচ্ছে বর্ডার। এখান থেকে কিন্তু বিদেশিরা দাঁড়াতে হবে, কারণ না হলে ভুল জিনিস এসে প্রবেশ করে যাবে। এই জন্য যখনই তারা দেখে ভুল জিনিস, সঙ্গে সঙ্গে তারা তাকে ডিফিট করে। তার ফলে কি হয়, আমাদের ওখানে প্রদাহ তৈরি হয়, আর এই প্রদাহের জন্য কনস্টিপেশনের প্রবলেম। আর আমরা এই কনস্টিপেশনের জন্য বিভিন্ন চূর্ণ, বিভিন্ন রকম ধরনের আমরা মেডিসিন কিংবা বিভিন্ন রকম ওষুধ খাওয়া শুরু করি। কিন্তু আসল প্রবলেমটা কি, আমার শরীরে ভুল খাওয়া যাওয়ার জন্য একটা ইনফ্লেমেশন তৈরি হলো। সেই ইনফ্লেমেশনটাকে আমরা ঠিক করলাম না, উল্টে আমরা ওষুধ দিয়ে ওই আমরা স্টুল ক্লিয়ার করার চেষ্টা করছি। তার ফলে কি হচ্ছে, ধীরে ধীরে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক কাজ করবে না, ওর গায়ে গায়ে ছোপ পড়ে যাবে, ওর গায়ের যে দেওয়াল মিউকাস মেমব্রেন তারা কিন্তু ধীরে ধীরে বাইরে বেরিয়ে যাবে। এই বেরিয়ে যাওয়ার ফলে আমার শরীরের প্যাচ, যাকে বলছি আলসার, এই আলসার বড় হয়ে গিয়ে ক্যান্সার। তার মানে আমি ক্যান্সার পর্যন্ত ওয়েট করে বসে আছি, কবে তবে গিয়ে আমি কেমো নেব, কবে তবে গিয়ে আমি রেডিয়েশন নেব, তবে গিয়ে আমি ট্রিটমেন্ট করবো। কিন্তু এটা হলো কেন? যদি খুঁজে খুঁজে আসি, তার মানে আমি যে খাবারটা আমার শরীরকে দিয়েছি সেটা অ্যাকচুয়ালি খাবারই নয়। সেটাই। তাহলে সেই ঘুরে ফিরে আবার বাঁচা মানে যে বাঁচতে চাইবে তাকে কাঁচা খাবার খেতেই হবে। তাহলে কাঁচা খাবার যদি কেউ খেতে পারে, এবারে কিভাবে খাবে, কেমন করে খাবে, কতটা খাবে, সেটা আমরা আস্তে করে এই বইতে সুন্দর করে আমরা এক্সপ্লেন করেছি। আমরা তো বইটা আপনারা জোগাড় করুন, এবং বইটা পড়াটা মানে বেঁচে থাকার জন্য যে কতটা জরুরি সেটা আমি ঠিক মানে আপনারা বইটা না পড়লে বুঝতে পারবেন না। এবং বইটা পড়লেই আমার, যেমন বইটা পড়ে প্রথম যে প্রতিক্রিয়া হয়েছিল সেটা হচ্ছে যে আমি এতদিন এটা জানতাম না কেন, এতদিন এগুলো আমাকে কেউ জানায়নি কেন। তাহলে তো মানে দেখুন, এখন একটা বয়সে এসে যদি এই আপনি যা যা বলেছেন সেটাকে ফলো করি, তাতে হয়তো একটা লিমিটেড বলা যেতে পারে এফেক্ট হবে। কিন্তু ছোট থেকে যারা এইভাবেই করেছে, মানে ছোটরা তো আর নিজেরা এটা করতে পারবে না, বাড়ির বড়রা ছোটদের যদি এটা পালন করান, নিজেরাও পালন করেন, তাহলে কিন্তু অনেকটাই লাভ হতে পারে। কিন্তু সময় নষ্ট করা চলবে না, মানে এই বইটা এখনই জোগাড় করে এবং বইয়ে যা যা বলা হয়েছে সেটা এখনই পালন করতে শুরু করুন। আমরা যেমন হোমিওপ্যাথি বই পড়ি, যোগাসনের বই পড়ি, কিংবা বিভিন্ন রকম গাছগাছড়ার বই পড়ি, সেই বই পড়ার পরে আমরা একটু ধনেপাতা, একটু রসুন, একটু হয়তো পেঁয়াজ, একটু হয়তো নিম পাতা পেটে খাচ্ছি, কিন্তু তাতে আমার ডায়াবেটিক, আমার ক্যান্সার, আলসার কিছুই কিন্তু কমছে না। কারণ বেসিক যে ফান্ডা, সেই ফান্ডাটা যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু এই প্রবলেম, আমি একটুখানি মেথি ভেজানো জল খেয়ে কিংবা একটুখানি কালো মেঘ ভেজানো জল খেয়ে আমি নিজেকে যদি ধন্য বলি, তাহলে কিন্তু আমি রোগ আটকাতে পারবো না। তাহলে আমার বেসিক যে রোগের যে কারণ, দ্যাট ইজ গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক, আর সে অখুশি হচ্ছে অনলি আমি তাকে প্রকৃত খাবার দিচ্ছি না বলে। এবারে ইউনিভার্সিটির যে এডুকেশন, সেখানে আমরা প্রোটিন নিয়ে পড়েছি, ভিটামিন নিয়ে পড়েছি, মিনারেলস নিয়ে পড়েছি। সেই জায়গায় কেন পড়েছি, তার কারণ সেগুলো পড়ানো হয়েছে, কারণ সেগুলো নিয়ে পৃথিবীতে বিজনেস, প্রোটিনের বিজনেস, ভিটামিনের বিজনেস, মিনারেলসের বিজনেস। কিন্তু কাঁচার জন্য এইটা আপনি প্রোটিনের কথাটা বললেন বলে মনে হলো, আজকাল যারাই জিম করে তাদেরকে মানে জিম থেকেই পারলে কিনিয়ে দেওয়া হয় একটা প্রোটিন শেক বলে একটা জিনিস, মানে ওই জিনিসটার বেসিক্যালি যারা জিম করে তারা তাদের শরীর স্বাস্থ্য, পেশি, মাসেল এগুলোকে বিল্ড করার জন্য এক্সট্রা করে তারা স্টেরয়েড, প্রোটিন তারা ব্যবহার করে, কিন্তু এটা শরীর মেনে নিতে পারে না। সেই কারণে শরীর সার্টেন পিরিয়ডের পরে তার কোলাপস হয়ে যায়। কারণ আমার একটা হার্ট, তার একটা ক্যাপাসিটি আছে। তাহলে আমি যদি দেখি এই পৃথিবীতে সব থেকে শক্তিমানকে হাতি, সে হাতি কোথায় জিম করে, হাতি কোথায় প্রোটিন খায়, সে তো প্রোটিন বলে কাউকে জিনিস জানেনই না। তাহলে প্রোটিন সে পাচ্ছে কোথা থেকে? তার প্রকৃত খাবার থেকে। ঠিক একই রকম বাঘ, একই রকম সিংহ, একই রকম গায়, একই রকম আমাদের চারদিকের যে সমস্ত প্রাণী, তাহলে তারা প্রকৃতির খাবার খেয়ে যদি সুস্থ থাকতে পারে,
কোশ্চেন তো সুস্থ থাকা, কোশ্চেন বডি তৈরি করা নয়। তাহলে আমি বডি তৈরি করতে গিয়ে যদি মরেই যাই তাহলে বডি আমার কি কাজে লাগবে? তাহলে আমি সুস্থ থাকতে গেলে আমাকে কিন্তু কাঁচা খাবারের প্রতি বোকার মতো হোক চালাকের মতো হোক ধ্যান দিতেই হবে, আজ নয়তো কাল। আচ্ছা, একটা কথা আমায় বলুন, যে কি কি খাবার, মানে একটা লোকের মধ্যে কিন্তু একটা ভুল ধারণা আছে যে কাঁচা খেলে হজম হবে না। হ্যাঁ, তো কি কি খাবার কাঁচা খাওয়া যেতে পারে? আমি এই জায়গাটা বলি, মাঝে মাঝে বলি যে আজ থেকে 1 লক্ষ বছর আগে যদি তুমি আমার সঙ্গে জন্মাতে, তাহলে তুমি তো আম গাছে বসে আছো, আমি তো কাঁঠাল গাছে বসে আছি। তখন তো সকালবেলা তুমি আম পেড়ে খাচ্ছ, আমি কাঁঠাল পেড়ে খাচ্ছি, তাহলে হজমের প্রশ্ন কোথায়? আজকে দাদু ঠাকুমারা বেঁচে ছিল, তাদের নাতি নাতনি আমরা বেঁচে আছি। সুতরাং যেগুলো কাঁচা খাওয়া যেতে পারে, এখন যদি কেউ বলে আমি কুমড়ো কি করে খাবো, কাঁচা বেগুন কি করে খাবো, সেটা বলা সত্যি খুব মুশকিল, কিন্তু তবুও আমি খাবার তৈরি করে করে দেখাই। আমার নিজেরই একটা চ্যানেল আছে যেখানে কিনা আমি প্রত্যেক সপ্তাহে এসে বিভিন্ন কাঁচা খাবার কি করে খাওয়া যেতে পারে সেগুলোকে আমরা তৈরি করে করে দেখাই। যেমন এই সপ্তাহে আমরা ফুলকপি কি করে কাঁচা খাওয়া যেতে পারে। আমরা তো ফুলকপির রোস্ট জানি, ফুলকপির ঝোল জানি, ফুলকপির বড়া জানি, কিন্তু ফুলকপি কাঁচা কি করে খাওয়া যেতে পারে? অসাধারণ খেতে লাগে। কারণ আমি প্রত্যেক রবিবার করে ফুলকপির, এখন ফুলকপি শুরু হয়ে গেছে এখন, মানে সিজনের। আচ্ছা, এটাও আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম যে সিজনের খাবার কি খেতে হবে? কারণ ওটাও তো প্রকৃতির ব্যাপার, সব সিজনে তো সব। এখন যে ব্যাপারটা হয়েছে, আমরা কি করছি, এখন বিভিন্ন এগ্রিকালচার ডেভেলপ করে আমরা সারা বছর সবকিছুই পাওয়া যাচ্ছে। সুতরাং আমাদের লক্ষ্য যেটা, যে যতটা সম্ভব সকাল থেকে রাত্রি অবধি কাঁচা খাও। তুমি কাঁচা খেতে পারো ফল, তার মানে লটস অফ ফ্রুটস, তোমার সাধ্য মতো। তোমাকে কিউই খেতে হবে, ড্রাগন ফ্রুট পেতে হবে এরকম না। তুমি পেঁপে খাও, তুমি কলা খাও, তুমি আপেল খাও, তোমার সাধ্য মতো। অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসতে হবে লোকাল আপেল খাও তুমি, তাহলে ওগুলো খেয়ে পেট ভরাও। কাঁচা ছোলা খাও, ছোলাতে আছে প্রোটিন। তুমি ভেজানো বাদাম খাও, যদি বাদাম তোমার না জোটে তাহলে তুমি নারকোল খাও। তাহলে এই খাবার দিয়ে সকালবেলার ব্রেকফাস্ট। দুপুরে কি খাবো? দুপুরে আমি খাবো শসা, গাজর, বিট, টমেটো, ধনেপাতা, যত আমি খেতে পারি। সেখানে 2টো শসা খেয়ে ফেললাম, 2টো গাজর খেয়ে ফেললাম, একটা বিট খেয়ে ফেললাম, 2টো টমেটো খেয়ে ফেললাম, তাহলে ওটাই আমার শরীরকে পেট ভরিয়ে দিল। এবং এগুলো সবই কাঁচা খাওয়া যায়। এরপরে যদি আমার মন চায়, আমার মনটা হয়তো এতদিন ধরে আমি তো অনেক কিছু খেয়ে এসেছি, তখন মায়ের তৈরি একটু মোচার ঘন্ট খেলাম, একটু থোড়ের তরকারি খেলাম, একটু ডাল খেলাম, তাতে একটু ভাত দিয়েও খেতে পারি। তাহলে অ্যাটলিস্ট এভাবে শুরু করা যেতে পারে। আর রাত্রিবেলাও তাই, আমার মানে দেহকে যত না জীবকে আর কি ট্রেন করা যে কাঁচা খেতে হবে। এবারে এটা যদি আমরা 1 সপ্তাহ করি, তাহলে এর যে প্রমাণ আমরা পাবো, তাতে এক একজন মানুষ এতটা খুশি হয়, তাদের ডায়াবেটিকের মেডিসিন বন্ধ হয়ে গেছে, প্রেশারের মেডিসিন বন্ধ হয়ে গেছে, গ্যাস অ্যাসিডিটির প্রবলেম চলে গেছে, ঘুমের প্রবলেম চলে গেছে, কনস্টিপেশনের প্রবলেম চলে গেছে। এই বইটাতে বেসিক্যালি আমরা কিছু খাবারের চার্টও দিয়েছি, কিছু খাবার কি করে বানাবো সেগুলো আমরা রেসিপিটাও আমরা দিয়েছি, যাতে যে কেউ একদম প্রিলিমিনারি এই বইটা হাতে পেলে তার যাতে কোনো অসুবিধা না হয়, মানে আজ থেকেই যাতে শুরু করতে পারে, এবং কিভাবে করবে, কেমন করে করবে, তার বিজ্ঞান কি। কারণ প্রবলেম কি হবে, অভ্যেস বনাম এই জিনিসটা জানার একটা লড়াই চালু হবে। কারণ সারা পৃথিবী কি বলছে, সারা পৃথিবী বলছে মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, ছানা, মাখন খেতে হবে, রান্না করে খেতে হবে। চারদিকে ফুড ব্লগ যেভাবে আমরা দেখতে পাচ্ছি, খাবারের সম্ভার যেভাবে দেখতে পাচ্ছি, যেখানেই যাবো সিঙ্গাড়া, পিজা, বার্গার চারদিকে, তাহলে সেখানে কোথাও হেলথ। একটা হাতি তার বাচ্চার জন্মদিন পালন করে কিন্তু 1 কাঁদি কলা দিয়ে, কিন্তু একটা মানুষ তার বাচ্চার জন্মদিন পালন করে লটস অফ কেমিক্যাল দিয়ে। সেখানে পিজা আছে, সেখানে বার্গার আছে, সেখানে কেকস আছে, সেখানে পেস্ট্রি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, চকলেট আছে, এগুলো সবই কিন্তু হেলথের জন্য পারফেক্ট নয়। ওই বাচ্চাটা ঠিক 1 মাস পরে জ্বরে পড়বে, আর বাবা মারা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলবে আমার ছেলেটার জ্বর হয়েছে। কেন জ্বর? কারণ ওই যে 1 মাস আগে তোমার জন্মদিন পালন হলো, তার ধাক্কা। তো এই ধাক্কা আমাদের শরীরে রোজই আসছে, ঠিক আছে। যে এরকম প্রচুর বই আমি লিখেছি, যেমন মানসিক প্রবলেমের উপরে কিছু বই লিখেছি, যেটা কিনা মেন্টাল ডিসঅর্ডার হলে মানুষের কি ধরনের রোগ হয়। মেন্টাল ডিসঅর্ডার মানে ধরুন কেউ বেশি রাগ করে, কেউ অভিমানী, কেউ বেশি দুঃখ পায়, তার জন্যও যেমন বই আছে। আবার খাবার যখন ওষুধ, কেন ফুড ইজ আওয়ার মেডিসিন, তার কেন ফুড মেডিসিন, তার উপরে বই আছে। এই যে বইটা বাঁচা মানে কাঁচা, এটা হচ্ছে একটা ফর্মুলা। যেমন আমরা বলি বাঁচা মানে কাঁচা, ফর্মুলা 2 রান্না মানে তোমার কান্না, ফর্মুলা 3 যেটা, সেটা হচ্ছে চাল ও গম খেতে হবে কম, এটাও এখানে আছে। চাল ও গম খেতে হবে কেন? চাল থেকে তৈরি চিড়ে, চাল থেকে তৈরি মুড়ি, চাল থেকে তৈরি ভাত, এগুলো কম খেতে হবে,
ঠিক তেমনি গম থেকে তৈরি আটা, ময়দা, বিস্কিট, পাউরুটি এটাও কম খেতে হবে, কারণ এটা হচ্ছে হিউজ কার্বোহাইড্রেট এবং সিম্পল কার্বোহাইড্রেট, এবং এটা পেটে গেলে আঠার মতো থকথকে আটকে যাবে। আগের মতো ঢেকি ছাটা চাল নেই, আগের মতো খসখসে আটা নেই, মিহি আটা, সেটা পেটে গেলে আটকে যাবে, আর আটকে গেলেই বিপদ। সুতরাং এই জন্য এই পুরো কথাগুলোকে যাতে একদম সাধারণ মানুষ যে কিনা ABCD পড়েছে বা অ আ ক খ জানে, সেও যাতে এই বইটা পড়ে নিজেকে সুস্থ রাখতে পারে, কারণ তারও সুস্থ থাকার অধিকার আছে। সুতরাং সেই জিনিসগুলো আমরা খুব সহজভাবে এই বইটাতে আমরা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি মানুষকে, যে কেমন করে কি খাবার খেলে, কখন খেলে, কতটা খেলে আমরা সুস্থ থাকতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন, পৃথিবীতে তো দু রকমের প্রাণী আছে, কার্নিভোরাস এবং হার্বিভোরাস। কেউ শুধুমাত্র গাছপালা ফলমূল খেয়েই থাকে, আবার কেউ তাদের ওপর তাদেরকে ভক্ষণ করে বাঁচে। তো মানুষের স্ট্যাটাসটা কি? মানুষের স্ট্যাটাসকে আমরা যদি বিজ্ঞানসম্মতভাবে দেখি, অমনিভোরাস লেখা আছে সেখানে, মানুষ নাকি সর্বভুক, বা মানুষ মাছও খেতে পারে, মাংসও খেতে পারে, ঘাসও খেতে পারে, আবার সবজিও খেতে পারে। এবার এই জায়গাতে একটা বিতর্ক, তার কারণ মানুষ একমাত্র পৃথিবীর জীব যে কিনা খুব দ্রুত অ্যাডাপ্ট করতে পারে। এবারে সেই অ্যাডাপ্টেশনটাকে মাথায় রেখে আজকে পৃথিবীর মানুষ সবাই খুব দ্রুত অ্যাডাপ্ট করতে চাইছে। অ্যাডাপ্টেশন বলছে ঠিক হচ্ছে না, কারণ আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাক, আমাদের যে মাইক্রোবস, আমাদের যে হজমের প্রসেস, সেখানে যদি বেশি বেশি করে আমরা অ্যানিম্যাল প্রোটিন খাই, তাতে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে, এবং তাতে আমাদের পরিশ্রম আজকের দিনে কমে গেছে, টক্সিন বাইরে বেরোচ্ছে না, ফ্রি রেডিক্যালস কমছে না, ন্যাচারালি আমার শরীরকে খারাপ করে দিচ্ছে, কোলাপস হয়ে যাচ্ছে। এবার আমি এই খাবার খাওয়ার জন্য যদি মরেই যাই, তাহলে আমার এত সম্পত্তি, এত লড়াই করার কি দরকার ছিল? তাহলে আমি সেটা চিট ডে হিসেবে পালন করতে পারি। যেমন আমার মেয়ে, তোমরা বলে তুমি তো সবকিছু খেয়ে দিয়ে চলে এসেছো, এখন আমার উপরে তুমি চড়ি করাও। আগে তো ডিম খেতো, মাছ খেতো, কিন্তু এখন আমরা গত 15 বছর আমরা মাছ, মাংস, ডিম, দুধ কিছুই খাই না। এবার তাতে আমরা চিট ডে পালন করি। সেটা সপ্তাহে হয়তো একদিন, কোনো এক বিকেলবেলা তোমার যা খেতে ইচ্ছা করে তুমি অল্প করে খেয়ে দেখো কেমন লাগছে। কিন্তু দেখা গেছে একটা মানুষ যখন এই ধরনের সুন্দর, সুস্থ, সাত্ত্বিক আহার খাবে, ধীরে ধীরে সে তামসিক আহার ভুলে যাবে। সেটাই, তার মাথা শান্ত হয়ে যাবে, তার ঘুম গভীর হয়ে যাবে, তার গায়ের গন্ধ চেঞ্জ হয়ে যাবে, তার চোখ, তার স্কিন উইদাউট এনি ক্রিম গ্লো করবে, এনার্জি একদম ভরপুর, সিঁড়ি দিয়ে উঠতে ছুটতে তার বুক শ্বাসকষ্ট প্রবলেম হবে না। আজকে 50 বছর যখন আমাকে কেউ জিজ্ঞেস করে, লোকে বিশ্বাস করতে চায় না যে 50 বছর কি করে আপনার বয়স, শুধু চুলটা একটু উঠে গেছে বলে। ঠিক আছে, তো বেসিক ফান্ডটা কি? বেসিক ফান্ডটা হচ্ছে প্রকৃত জিনিস। যেন পেট্রোল গাড়িকে পেট্রোল দিলে সে ভোঁ করে এগিয়ে যাবে, কিন্তু পেট্রোল গাড়িতে ডিজেল দিলে কি হবে? সে দাঁড়িয়ে থাকবে। আমাদের শরীরকে দেখা গেছে যদি আমি হার্বিভোরাস রিলেটেড খাবার খাই, কাঁচা খাবার খেতে পারি, বা এই ধরনের প্রাণীজ প্রোটিনকে অ্যাভয়েড করতে পারি, তাহলে আমরা বেশি সুস্থ থাকছি। তাহলে এখন আমাদের কোশ্চেন সুস্থ থাকার, দীর্ঘ জীবন লাভ করার। এক্ষেত্রে ব্লু জোন সায়েন্সে যারা বসবাস করে তাদের কিন্তু প্রমাণ করে দেখিয়েছে, তারা কিন্তু বেশি বেশি কার্নিভোরাস রিলেটেড খাওয়া দাওয়া বা অ্যানিম্যাল প্রোটিন তারা বেশি খায় না। তারা ম্যাক্সিমাম সময় শাকসবজি বা এই ধরনের ফল, এই ধরনের আহার করে বলে সেখানে প্রায় 100 বছর, 120 বছর তারা কিন্তু বেঁচে আছে। এই জোনগুলোকে বলছে ব্লু জোন সায়েন্স। এবং ব্লু জোন সায়েন্সকে যখন আমি স্টাডি করেছি, তখন আরও বেশি করে বুঝতে পেরেছি, তাহলে ব্লু জোন সায়েন্সের মানুষ যদি 120 বছর, 130 বছর হেলদিভাবে তারা বেঁচে থাকতে পারে, তাহলে আমরাও যদি ওই খাবারটা খাই, তাহলে আমরাও বেঁচে থাকতে পারি। তাহলে ওরা কি খাবার খায়? ওরা যেটা খায় সেটা হচ্ছে র, সেখানে নুন নেই, চিনি নেই, পোড়ানো নয়, সেটা কাঁচা কাঁচা জিনিস, এবং মেজর পোর্শন কাঁচা জিনিস কিন্তু ফল, শাক, সবজি। সেখানে খুব অল্প স্বল্প হয়তো তারা মাছ সেদ্ধ করে বা মাংস অল্প স্বল্প খায়, কিন্তু মেজর খাবার তাদের কিন্তু কাঁচা একদম। এবং সেই ফলে তাতে সায়েন্স কি, ওই যে মাইক্রোবস, গাট ব্যাকটেরিয়া, সে যদি বেঁচে না থাকে আমি মারা যাব। কারণ জীবন বাঁচবে তখনই যখন জীবাণু বাঁচবে, আর জীবাণু তখনই বাঁচবে যখন তাকে তুমি ছোবড়া দেবে বা ফাইবার দেবে, এবং সেই ছোবড়া ফাইবার কোথায় আছে? কাঁচা খাবারে আছে। এবার যদি আমরা কাঁচা যত পৃথিবীর খাবার আছে তাকে যদি একটা ঝুড়িতে করে রেখে দেখি, তাতে দেখবো ছোবড়া আছে, জল আছে। আম ছোবড়া জল, কাঁঠাল ছোবড়া জল, শশা ছোবড়া জল। আর মায়ের রান্না মুড়ি, ছোবড়াও নেই, জলও নেই। মায়ের রান্না চিড়ে, ছোবড়া নেই, জল নেই। বিস্কিট, ছোবড়া নেই, জল নেই। পাউরুটি, ছোবড়া নেই, জল নেই। ভাত অল্প স্বল্প জল আছে, ছোবড়া নেই। তাহলে সেইটা আমাদের শরীরে গিয়ে কী করছে? মাইক্রোবসকে দুঃখী রাখছে। আর তারা দুঃখী থাকলেই আমার ইমিউনিটি পড়ে যাচ্ছে। ইমিউনিটি পড়ে গেলেই
সেখানে ক্যান্সার হোক, আলসার হোক, জন্ডিস হোক, ফ্যারেঞ্জাইটিস হোক, সব যাই হোক, তাতে আমার আর কি কোশ্চেন। সেই তো মানে রোগটা কি হবে সেটা হয়তো আগের থেকে প্রেডিক্ট করা যায় না, কিন্তু রোগ হবেই যদি খাওয়ার পদ্ধতিটা ঠিক না থাকে। তো এরকম আপনি যেরকম বললেন, এই বইটা পড়লেই আপনি কিন্তু মোটামুটিভাবে যারা এখনো একটু ধন্দে আছেন কেন না বইটা এখনো পড়া হয়নি, পড়লে মানে একবার প্রথম পাতাটা যদি আপনি উল্টোন তাহলে কিন্তু ছাড়তে পারবেন না, অ্যাট ওয়ান গো পড়ে ফেলতে হবে। এবং পড়লেই আপনি বুঝতে পারবেন এখানে সমস্ত দেওয়া আছে যে আপনার সারাদিনের খাদ্য তালিকায় কি কি থাকতে পারে, কি যদি অল্প স্বল্প রান্নাও করতে হয় বা কাঁচা কিভাবে খাবেন সেটার পদ্ধতিটা কি সেটাও বলা আছে, অর্থাৎ কিনা রেসিপিটা কি সেটাও কিন্তু বলা আছে। অতএব খুব সহজ, জীবনটাকে আরও সহজ সরল, আরও প্রকৃতির সঙ্গে মানে প্রকৃতি অনুযায়ী বাঁচার মতো করে যদি করতে হয় তাহলে এই বইটা পড়তে হবে। মানে বইটা তো অবশ্যই মানে আপনাদের লোভ হচ্ছে আমরা বুঝতে পারছি, বইটা পাওয়া যাবে কি করে সেটা একটু বলে দিন। বইটা এখনকার দিনে যেহেতু ডিজিটাল মিডিয়া অনেক ডেভেলপ হয়েছে, আমরা আমাজনে পেতে পারি, ফ্লিপকার্টে পেতে পারি, বাংলাদেশে রকমারি থেকে পেতে পারি, বা নবযুগ প্রকাশনী থেকে পেতে পারি, কলকাতা থেকে আমরা ধারাসময়.com-এ পেতে পারি, কিংবা আমাদের কলকাতাতে যে কলেজ স্ট্রিট আছে সেখানকার দেজ পাবলিকেশন তাদের কাছ থেকে পেতে পারি। নিচে যে নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করলে পেতে পারি। কিন্তু আরেকটা জিনিস আমরা করব, আজকে হয়তো সময় হবে না, কিন্তু পরে আপনি একটা কোনো অনুষ্ঠানে আমাদের একটু ডেমনস্ট্রেট করে দেখাবেন যে কিভাবে আমরা কাঁচা জিনিস খেতে পারি। যেমন স্যালাড তো আমরা খেয়েই থাকি, তো সেরকম মানে তার নানান রকম প্রণালী কি হতে পারে সেটা যদি একটু দেখিয়ে দেন। আর একেবারে শেষমেশ যেটা জিজ্ঞেস করব যে এই বইটাতে মোটামুটিভাবে পড়বো তো পুরোটাই, কিন্তু তার মধ্যে সবথেকে দরকারি কোন তথ্যের ওপরে আমাদের ফোকাস করা উচিত? আমাদের যেটা ফোকাস করা দরকার সেটা হচ্ছে আমাদের মাথা বড্ড আমাদেরকে ডিস্টার্ব করবে, কারণ এতদিনের অভ্যেস আর এই নতুন জিনিসটাকে অ্যাডাপ্ট করার, সেখানে কোনো পৃথিবীতে আজকে যে ইউনিভার্সিটির যে বই সেখানে এই বিজ্ঞানটাকে খুব বেশি করে বড় করে দেখানো নেই। সেই বিজ্ঞানটা যখন আমি জেনে যাব তখন আমার মনে ওই কোশ্চেনটা অনেক কমে যাবে, সন্দেহটা অনেক ছোট হয়ে যাবে, বিশ্বাস বা ভরসাটা তখন বেড়ে যাবে। তাহলে ভরসা হওয়াটা বড্ড জরুরি। এই যে জীবাণু থেকে জীবন, এইটার বিজ্ঞান আমি যদি জানি তখন আমার কাছে এটা খুব সহজ হয়ে যাবে। কেন আমি অসুস্থ হই এটা কিন্তু কেউ জানে না। ওষুধ খেতে হবে এই রোগের জন্য এটা আমি জানি, কিন্তু আমি অসুস্থ হলাম কেন, তার কি বিজ্ঞান, সেইটা যখন মানুষ জেনে যাবে তখন আমি চাই আপনি আপনার বাড়িতে আপনার পরিবারকে নিয়ে আপনি সুস্থ থাকুন, তাতে কোনো অসুবিধে নেই। সেখানে যদি আপনার পরিবারের সুস্থ থাকার জন্য আমার সহযোগিতা বা আমার এই বিজ্ঞান, আমার এই সায়েন্স আপনাকে উপকার দিতে পারে, তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। একদমই তাই। অতএব আপনারা সকলে ভালো থাকুন, আমাদের চারপাশের মানুষজন ভালো থাকুক, এটাই তো আমরা মূলত চাই। এবং আমাদের দর্শক বন্ধুরা তো আমাদের খুব কাছের বন্ধু, তারা ভালো থাকলে আমাদের সত্যিই খুব ভালো লাগবে। এবং রোগমুক্ত থাকার মতো আশীর্বাদ পৃথিবীতে আর কিছুই হয় না আর কি। তো সেই কারণে এই বইটি অবশ্যই কিনুন এবং পড়ুন। বাঁচা মানে কাঁচা, কাঁচা খাবার খেয়ে কিভাবে আপনি একটা সুস্থ সবল জীবনযাপন করতে পারেন সেটাই কিন্তু আমরাও দেখব। আপনারা আমাদের পরের অনুষ্ঠানে অবশ্যই তার মধ্যে আপনারা অনেকেই বইটি কিনে ফেলবেন, আর কেনাটা শেষ কথা নয়, কিন্তু কিনে পড়ে সেই কাজটি আপনাদের জীবনে করে দেখাবেন এবং ভালো থাকবেন। সেই ভালো থাকার কথা আমরা জানতে চাই। তো আজকে আমরা এখানেই শেষ করছি, কিন্তু আমরা আপনাদের জীবনে একটা উপস্থিতি হিসেবে থাকতে চাই। ডক্টর সমীর কুমার ধারাকে মানে কত যে আমরা ধন্যবাদ জানাবো তার কোনো শেষ নেই, কেননা মানুষকে সুস্থ রাখার কাজে আপনি ব্রতী হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে।